নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। এতদিন ধরে ভোট চললো, আগামীকাল রেজাল্ট বেরোবে আর তারপর যে যার কাজে ফিরতে হবে। আর এবারেই সমস্যায় পড়বে বামফ্রন্ট সরকার, কারণ চাকরি দুর্নীতিতে নাম জড়াতে চলেছে বামফ্রন্ট সরকারের, এমনটা কিন্তু অভিযোগ আসছে। এবং সেখানে দাঁড়িয়ে যেটা আমরা দেখেছিলাম যে একটি কোর্টে একটি মামলা হয়েছিল বহুদিন আগে, সেই মামলা অনুযায়ী বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি একটি রায় দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যারা যারা সরকারি শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের চাকরি জীবনের সমস্ত নথি দিতে হবে, মানে তারা কিভাবে চাকরি পেয়েছেন সব কিছু নথি, সেই 1,30,000 শিক্ষক শিক্ষিকাকে সব কিছু নথি কিন্তু জমা করতে হবে। এবং সেই নথি শুধু জমা করতে হবে না, সেটা কিন্তু পোর্টালেও তুলতে হবে। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত নথি জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে। আপনি কিভাবে নিয়োগ হয়েছেন তার সমস্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে এবং নথির খুঁটিনাটি তথ্য সব তুলতে হবে স্কুলের পোর্টালে। সেই পোর্টালটি হচ্ছে IOMS পোর্টাল, সেই পোর্টালে তুলতে হবে এবং সেই কাজটি করবেন স্কুলের প্রধান শিক্ষক। আর এখানেই কিন্তু যত গোল বাজছে, কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সে অর্থে কোনো রকম বামফ্রন্ট সরকারের দুর্নীতির অভিযোগ কোনো রকম ভাবে ওঠেনি এবং অভিযোগ তোলেনি। তিনি এখন বলছেন যে চিরকুটে চাকরি হয়েছে, আমি জানি এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আমি কিছু বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেন, কিন্তু কোনো রকম ভাবে তিনি সেই নিয়ে কোনো ওলপ তালপ করেননি একেবারে শুরু থেকেই। তিনি জানতেন যে এই ছিচকে চোরদের ধরে কোনো লাভ নেই, কারণ তিনি ডাকাতি করতে এসছেন, ফালতু ছিচকে চোরদের ধরে হাত ময়লা করে লাভ নেই, তাকে অনেক হাজার হাজার কোটি কোটি টাকা ডাকাতি করতে হবে। এটা ভেবেই হয়তো তিনি সেই সময় আর এই বিষয়গুলো নিয়ে ওলপ তলপ করেনি। কিন্তু একটি মামলা হয়, মামলা যতক্ষণ না হয় ততক্ষণ সেই বিষয় নিয়ে কোনো রকম ওলপ তলপ হয় না। মামলা হলেই তখন বলা হয় যে এই নথি আনো, ওই নথি আনো, তার নথি আনো, তাহলে এই সমস্ত বিষয় কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়। আর ঠিক সেটাই হয়েছে। একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এই অর্ডারটা দিয়েছেন। আর সেখানেই যখন রাজ্য সরকারকে এই অর্ডারটা দেওয়ার পর রাজ্য সরকারও সেভাবে অর্ডার বের করেছেন এবং সেখানে প্রত্যেকটা স্কুলে বলা হয়েছে যে সেই স্কুলে যে যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, এমনকি ধরুন এর পরের মাসে তিনি রিটায়ার হবেন, তাকেও কিন্তু সমস্ত নথি জমা করতে হবে এবং সেটি পোর্টালে তুলতে হবে। আর এই কাজটা করার সময় যেটা গোল বাজছে সেটা হচ্ছে সূত্র মারফত যেটা গোল বাজছে যে ডিআইদের কাছ থেকে যে অনুমোদন করা প্যানেলের যে প্যানেলের যে নথি ছিল সেই নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমনটা আমরা দেখেছি যে এসএসসি বিভিন্ন নথি খুঁজে পাচ্ছেন না, সেই নথি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পরিদর্শকের যে চিঠি, সেই চিঠি পাওয়া যাচ্ছে না এবং তার সঙ্গে মেমো নাম্বারও পাওয়া যাচ্ছে না। মানে বিষয়টা গোলমেলে হলো এই কারণেই, কারণ আমরা তো এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে দেখেছি, কিন্তু এটি চালু হয়েছে 1998 সালের পর। 1998 সালের আগে কখনো কোনো এসএসসির বিষয় ছিল না। তখন ছিল কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। সল্টলেকে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় জেলায় আছে। সল্টলেকে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, সেখানে দেখা গেছে যে ক্লাস 10 পাস করার পর প্রত্যেক আপনি গিয়ে সেখানে নাম লিখিয়ে আসতে পারবেন। আমরা সেটা করতাম, নাম লিখিয়ে আসতাম। ক্লাস 10 পাস করার পর সেখানে নাম লিখিয়ে এসেছি, তারপর 12 পাস করার পর এইচএস দেওয়া, গ্র্যাজুয়েশন করার পর MA করার পর বিভিন্ন কোয়ালিফিকেশন, যত কোয়ালিফিকেশন বাড়ে ততবার করে গিয়ে সেখানে সেই কোয়ালিফিকেশনের কাগজপত্র জমা দিয়ে আসতে হয় এবং সেটাকে রিনিউ করতে হয়। এবং ক্লাস 8 পাস করা অবধি যারা ছেলে মেয়ে রয়েছে তারা খিদিরপুরে গিয়ে সেটা করতো, কলকাতার খিদিরপুরে। 8 পাসের পর তারা যদি আর পড়াশোনা না করে তাহলে 8 পাস পর্যন্ত যে যে ধরনের চাকরি আছে তার জন্য সেখান থেকে কল আসতো এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই সল্টলেক থেকে সেই রকমই কল আসতো, যাদের কোয়ালিফিকেশন যেরকম সেই অনুযায়ী কল আসতো। এবারে যদি কেউ বিএড করে থাকে, যদি কেউ MA করে থাকে, তাহলে তাদেরকে শিক্ষক শিক্ষিকার চাকরি দেওয়া হতো। আর সেই কলটা আসার পর ধরুন তাদের যে স্কুল কোথায়, তাদের কাছাকাছি কোন স্কুল আছে, এরিয়ার মধ্যে স্কুল আছে, সেই স্কুলে তাদের কল পাঠানো হতো এবং সেখান থেকে
তাদের একটা ইন্টারভিউ হতো, সেই ইন্টারভিউ পরিচালন সমিতি নিত এবং সেই ইন্টারভিউ নেওয়ার পর সমস্ত বিষয় যখন ফাইনাল হয়ে যেত তখন একটা প্যানেল তৈরি করে সেটা ডিআইদের কাছে পাঠানো হতো এবং ডিআইরা সেটা অনুমোদন করলে, সেই প্যানেল অনুমোদন করলে তবেই সেটাতে কিন্তু তার বাড়ির যে প্রার্থী তার বাড়ির অ্যাড্রেসে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেত। এটাই ছিল প্রসেস। অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কল করবে এবং সেই কল অনুযায়ী সেখানে একটি পরিচালন সমিতি, স্কুলের পরিচালন সমিতি তার ইন্টারভিউ নেবে। তারপর সেই ইন্টারভিউ প্যানেলটা ডিআই এর কাছে যাবে। সেই ডিআই যদি মনে করে প্যানেলটা ঠিক আছে, ডিআই যদি অনুমোদন করেন তবেই কিন্তু সেটা আপনার বাড়িতে, যখন সেটা অনুমোদন করবে তখন তার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যখন ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টারভিউতেই স্বজন পোষণের যে অভিযোগ, সেই অভিযোগটা উঠতো। অর্থাৎ যে অভিযোগ উঠতো সেটা হচ্ছে, ধরুন একজন নেতা, সেই নেতার বাড়িতে কেউ মিষ্টি নিয়ে যায়, কেউ দই নিয়ে যায়, দুধ কলা নিয়ে যায়, কেউ মাছ মাংস নিয়ে যায়, তার বাড়ির লোককে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম্বার ধরে কল করে, কিংবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বালাই নেই, তাকে সোজা নিয়ে গিয়ে সেই সাক্ষাৎকারে ইন্টারভিউতে বসিয়ে দিয়ে তাকে দিয়ে প্যানেল তৈরি করে তারপর সেটা ডিআইকে দিয়ে পাস করিয়ে নেওয়া হতো। তারপর দেখা যাচ্ছে যে এরকমটা অভিযোগ আছে যে কেউ দেওয়াল লিখছে, কেউ রং করছে, বা ধরুন কেউ খুব ভালো রিলেশন রেখে দিয়েছে, বা হোল টাইমারদের বাড়ির লোকজন, স্ত্রী, তাদেরকে এরকমভাবে চাকরি দেওয়া, এই ধরনের অভিযোগগুলো রয়েছে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেস কিন্তু বলতো যে চিরকুটে চাকরি দেওয়া হয়েছে। আর এই অভিযোগগুলো রয়েছে, এবার সেটাকে প্রমাণ করার সময় এসেছে। কারণ এবার কিন্তু সেই যোগ্য অযোগ্যর বিষয় চলে আসছে। এসএসসি হওয়ার পর সমস্ত নথি এসএসসির কাছে আছে এবং অবশ্যই যারা চাকরি পেয়েছেন তাদের কাছেও সমস্ত নথি থাকবে। কিন্তু এই যে 98 সালের পর থেকেই যে সমস্যাটা দেখা দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ডিআইদের সেই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ডিআইরা যে অনুমোদন করেছে সেই প্যানেলই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি পরিদর্শকের চিঠিতে পাওয়াই যাচ্ছে না যে মেমো নাম্বার, পরিদর্শকের ধরুন চিঠি দিচ্ছে, সেখানেও মেমো নাম্বার পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একদম সাদা, সবটাই সাদা। এখানেও যেমন আমরা দেখেছি সাদা খাতায় পরীক্ষা দিয়ে চাকরি করছে, কোনো ইন্টারভিউ নেই, কোনো কিছু নেই, সেখানেও কিন্তু সাদাই হয়েছে, সবই সাদা খাতায় হয়েছে। ফলে এটা অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এখন যোগ্য অযোগ্য কিন্তু বোঝা যাবে যে সিপিএম এর ওপরে যে অভিযোগটা রয়েছে, তাদের যে স্বজন পোষণের অভিযোগটা রয়েছে চাকরি দেওয়ার ক্ষেত্রে, সেটা কতটা ঠিক কতটা ভুল এবার কিন্তু সেটা ধরা পড়বে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক সময় মতন তিনি যেটা বুঝলেন, যে শুরু থেকে এটা তিনি করেননি, তিনি যেটা বুঝেছেন যে যখন একটা সুযোগ পাওয়া গেছে তখন আর ছাড়বো কেন, কারণ তার গায়ে একা কেন দুর্নীতির কালি লাগবে। দুর্নীতি তো 34 বছর ধরে কি দুর্নীতি হয়েছে তিনি তো তার ওলপ তলপ প্রথম থেকে করেননি। ফলে এখন যখন কোর্টের অর্ডার এসছে তখন কেন তিনি এটাকে হাতছাড়া করবেন? তার জন্যই কিন্তু তড়িঘড়ি এই প্রসেসটা চালু করার পদ্ধতি চালু করতে বলেছিল এবং 27শে মে পর্যন্ত এর মেয়াদ ছিল যে তার মধ্যেই পোর্টালে এটাকে আপলোড করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানেও নথি নেই, সবটাই সাদা আর সাদা, মেমো নাম্বার পাওয়া যাচ্ছে না। ফলে পরবর্তী ক্ষেত্রে কি হতে চলেছে, এখানেও কি বামফ্রন্ট সরকারের আমলের যারা শিক্ষক শিক্ষিকা তাদের কি এইভাবে যোগ্য অযোগ্য বাছাই হবে, সেটা নিয়েই এখন একটা বড় প্রশ্ন। কারণ আমরা দেখেছি অলরেডি 26,000-এর যোগ্য অযোগ্য বাছাইয়ের প্রশ্নে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি ঝুলে রয়েছে। এবং আগামী দিনে এই ভোট পর্ব শেষ হয়ে যাবার পরই আগামী দিনে দেখব প্রাথমিকে যে নিয়োগ হয়েছে সেখানে কয়েক হাজার চাকরি করছেন যারা শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি গ্রুপ সি, তাদেরও চাকরি কিন্তু এভাবে ঝুলে রয়েছে। কারণ রাজাশেখর মান্থা, বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি কড়া নির্দেশ দিয়েছেন, কড়াভাবে বলেছেন যে যদি কোনো তথ্য মিসিং হয় তাহলে পুরো প্যানেল বাতিল। অর্থাৎ চাকরির একেবারে দফা রফা। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে মানুষ যেটা বলেন যে বামফ্রন্ট সরকারের আমলে কোনো দুর্নীতি হয়নি, তাহলে তাদেরকে এবার প্রমাণ করতে হবে যে সত্যি কোনো দুর্নীতি হয়নি। এখন কিন্তু তাদের সেটা সময় এসেছে এবং আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।